পকেট থেকে মানিব্যাগ বের করে 1000 টাকা বেডের উপর রেখে বললাম, তোর হাসপাতালের বিল, আমি আসি, তুই ভালো থাকিস। এই বলে যে বেড থেকে উঠবো অমনি মিতু আমার হাত ধরে চোখ গরম করে বলল, এখানে চুপচাপ শুয়ে থাক, যদি বেশি নড়াচড়া করিস তাহলে কিন্তু আন্টিকে বলে এমন মায়ের খাওয়াবো না, জীবনেও ভুলবি না। আমি আর কিছু না বলে বেডের উপরে বসে বললাম, আমি মানুষটা বেশি ভালো না, না হলে শুধু আমার সাথেই কেন এমন হয়? আমি কি কারো কোনো ক্ষতি করেছি নাকি? মিতু আমাকে বসিয়ে রেখে বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ঠান্ডা লাচ্ছি আমার হাতে দিয়ে বলল, আগে এটা খা, খেয়ে মাথা ঠান্ডা কর, ভেবে চিন্তে সবকিছু করতে হবে। আমি জানি তুই কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলিস না, কিন্তু আজকে তুই যেই অভিযোগ করলি না সেটা বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। হঠাৎ দেখি রিপন ফোন করলো। ফোনটা রিসিভ করতেই রিপন বলল, রনি তোর কথাই ঠিক, কিন্তু আমি তো এদের চিনতে পারছি না, ওরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চিপাই গিয়ে। হাত থেকে মোবাইলটা রাগে আছাড় দিয়ে নিচে ফেলে দিলাম। ফোনটা সাথে সাথে 2 টুকরো হয়ে 2 দিকে ছিটকে পড়ে আছে। পেছন থেকে পিস্তলটা বের করে বললাম, আজকে আমি এদের কাউকে ছাড়বো না, আজকে ওদের একদিন কি আমার যতদিন লাগে। মিতু আমার হাতে পিস্তল দেখে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, রনি দেখ, এমনি তোর শরীর ভালো না, এখন সব উল্টাপাল্টা কাজ করিস না, আমরা ইচ্ছা করলে ঠান্ডা মাথায় সবকিছু করতে পারি। আমি বললাম, মিতু তুই আমাকে ছাড়, আমি ওদের খুন করব আজকে। মিতু বলল, আমাদের ফ্রেন্ডশিপের কসম, তুই এখান থেকে কোথাও যাবি না। মিতুর কথাটা শুনে আটকে গেলাম। মিতুকে ছাড়িয়ে পিস্তলটা রেখে বললাম, জানিস একটা ছেলে কখন হাতে পিস্তল তুলে নেয়? যখন দেখে তার চারপাশে সবাই শত্রু হয়ে দাঁড়িয়ে আছে, বাঁচার মতো কোনো পথ খোলা থাকে না, তাই শেষ কোনো উপায় খুঁজে না পেয়ে এই কাজটাই করতে হয়। মিতু বলল, তাই বলে তুই কারো খুন করবি? তাহলে তুই ফোনে যা কিছু বলেছিলিস সব সত্যি কথা। আমি বললাম, মিতু আমাকে একটু বাসায় দিয়ে আসবি? মিতু বলল, এখন না, বিকেলে যা। এই নে, রিপন আবার আমাকে কল দিয়েছে। মিতুর কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, রিপন বল। রিপন বলল, আরে শালা, সেই কখন থেকে তোকে ফোন দিচ্ছি, কিন্তু তোর নাম্বার বন্ধ বলছে, এখন কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখবো নাকি? আমি বললাম, তুই এখন বাসায় চলে যা। রিপন বলল, বললি না তো ওরা কারা? আমি বললাম, পরে বলবনি, এখন তুই বাসায় চলে যা, এখানে আর আসা লাগবে না, আমার সাথে মিতু আছে। রিপন বলল, আচ্ছা তাহলে আমি গেলাম। আর তুই বললি না তো তোকে কে মেরেছে? ঠিক আছে, বলাও লাগবে না, আমি সবকিছু খুঁজে বের করে নিব। এই বলে রিপন ফোনটা কেটে দিল। মিতু আমাকে আবার প্রশ্ন করলো, কিরে কি বলল রিপন? আমি বললাম, কিছু না। মিতু বলল, রাগ করলি আমার উপর? আমি বললাম, এখানে রাগ করার কি আছে? এবার মিতু আমার গাল টেনে বলল, আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা এখন বল, তাহলে তুই এখন কি করতে চাস? আমি বললাম, কিছুই করব না, আমি মারা যাব, ঠিক আছে? যত সব ফালতু প্রশ্ন করিস। এখন আমাকে বাসায় রেখে আসবি নাকি একা একাই আমাকে যেতে হবে বাসায়? মিতু বলল, চলেন সাহেব, আর রাগ করতে হবে না, এখানে সব ঔষধপত্র আছে, সময় মতো সবকিছু খাবি, তাহলে অবশ্যই ভালো হয়ে যাবি। মিতুর পার্সোনাল মাইক্রোতে উঠে যেতে লাগলাম। হঠাৎ দেখি রাস্তায় ইয়া বড় লম্বা একটা জ্যাম লেগে গেছে। পুলিশ সেনাবাহিনী মিলে রাস্তার গাড়িগুলো সাইড করছে, আর ভেতরে দিয়ে শুধু মাইক্রো আর মাইক্রো যাচ্ছে। মিতুকে জিজ্ঞেস করলাম, কি রে, এখানে কে আসছে আজকে, যার কারণে এত জ্যাম? মিতু বলল, শুনলাম একটা মেয়ে আসবে নাকি, এর বেশি কিছু জানি না রে, থাকবে আমাদের কি। অনেকক্ষণ পর জ্যাম শেষ হলো। বাসার সামনে গিয়ে গাড়ি থেকে নামতেই মিতু আমাকে ধরে দরজার কাছ পর্যন্ত নিয়ে আসলো। কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমার এই অবস্থা দেখে কান্না করে দিল, আমাকে জড়িয়ে ধরে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। তো গাইস, গল্পের পার্ট ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে, এবং ইউটিউবে গিয়ে রেদওয়ান অলওয়েজ অন ফায়ার লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। তো সেখানে যাও আর গল্পগুলো এনজয় করো।